30 বছরের শতাধিকের মতো বই, এটা আসলে কিভাবে সম্ভব? নিয়মিত লিখলে এটা সংখ্যা বেশি হওয়ার স্বাভাবিক। একদিকে আপনি প্রাপ্তবয়স্কদের জন্য অনুকাব্য লিখছেন, আবার ছোটদের জন্য মজার মজার বই লিখছেন। একজন লেখক তো কখনো শিশু, কখনো বৃদ্ধ, কখনো তরুণ। আপনি কি এরকম একসঙ্গে একাধিক পাণ্ডুলিপি নিয়ে কাজ করেন? না, আমি একটা শেষ করে আরেকটা করি। আপনার এরকম মনে হয়েছে যে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে শুধু লিখি? অনেক কিছু ছেড়ে ছুড়ে দিয়ে শুধু লেখালেখি করে এটাকে পেশা করা, সেইটা একটা দুঃসাহসের ব্যাপার আছে। একজন লেখক হিসেবে আপনার টার্গেটটা কি? খুব সিরিয়াসলি লেখা এবং সেটা পাঠকদের কাছে যাওয়া এবং তাদের একটা সম্পদ হয়ে যায়। শিশু সাহিত্য গুরুত্বপূর্ণ নয়, শিশু সাহিত্যিক গুরুত্বপূর্ণ নয়, এটা আমার দেখার। বাংলা ভাষার বই বিক্রি কমেছে, আরেকদিকে ইংরেজি বইয়ের পাঠক বেড়েছে। যে বইগুলো বাংলা ভাষার পাঠকদের আকৃষ্ট করতে পারবে একদম নাই। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টকে নতুন পর্বে। তো সাধারণত আমরা অনেক সময় মজা করে একটা কথা বলি যে ডিম আগে না মুরগি আগে। তো যেটাই আগে হোক সেই তর্ক অবিরাম চলতে থাকবে। আজকে বরং একটু অন্যরকম একটা কাজ করার চেষ্টা করি। লেখকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে তার কয়েকটা বইয়ের নাম বলি, দেখি আপনারা লেখককে চিনতে পারেন কিনা। এবং বইয়ের নামগুলো এত মজার, যেমন শুনুন: পরের চশমা নিজে রাখি, বাঘ এলো বিল্টুদের বাসায়, পাখিদের থানা ঘেরাও, পরীদের নাচের টিচার, গাধার পিঠে রাধা, যারা ভালোবেসেছিল, উড়ে গেল গাছটা, অনেক রকম মাইশা, লেজ কাটা টিকটিকি। এই যে মজার মজার বইগুলো, নামকরণ থেকেই আশা করি যে আপনারা ধরতে পারছেন যে এগুলো অধিকাংশই শিশুতোষ এবং কিশোরদের জন্য লেখা। এবং এর মধ্যে কিছু বই ছড়ার আছে, এর বাইরেও কিছু বই আছে অসংখ্য। আমি কারণ যাকে নিয়ে আজকে কথা বলবো তার অন্তত শতাধিক বই আছে। তো বইয়ের সঙ্গে তো পরিচয় হলো, এবার বইয়ের লেখকের সঙ্গে পরিচয়। আসুন পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। দন্তস্ব রওশন ছড়াকার, শিশু সাহিত্যিক, কিশোর উপন্যাসিক এবং বড়দেরও লেখক। আর কি পরিচয় বাকি আছে? হ্যাঁ, আর একটা অনুকাব্য। আচ্ছা, আমি শুরুটা আপনার নাম দিয়ে করি। হ্যাঁ, শিওর। দন্তস্ব রওশন, আপনার বইয়ের নামের মতো এটি আমরা সচরাচর এই ধরনের নাম শুনতে পাই না। এই নামকরণের পেছনে নিশ্চয়ই কোনো একটা গল্প আছে। হ্যাঁ, গল্প আছে। গল্পটা হচ্ছে এরকম যে আমি একটা সাপ্তাহিক পত্রিকায় কাজ করতাম। একটা সংখ্যায় আমি দুটো লেখা দিয়েছি, যে দুটো লেখাই আমি চাচ্ছি যে ছাপা হোক। কিন্তু সম্পাদক আমাকে বললেন যে একই নামে দুটো লেখা ছাপা হবে না একসঙ্গে। আচ্ছা, সাইদুজ্জামান রওশন নামে এটা দুইটা লেখা হতে পারে না, ছাপা হতে পারে না। তখন আমি বুদ্ধি করলাম কি করা যায়, আমি চাচ্ছি দুইটা লেখাই ছাপা হোক। তখন আমার তাৎক্ষণিকভাবে মাথায় আসলো যে সাইদুজ্জামানকে দন্তস্ব লেখা যায় কিনা। সাইদুজ্জামানের দন্তস্বটাকে আমি বানান করে লিখলাম দন্তস্ব রওশন। তারপর তার কাছে নিয়ে গেলাম, সে হাসলো এবং বললেন যে ঠিক আছে, হতে পারে। এবং পরের সংখ্যা ছাপা হয়ে গেল। একটি লেখা লেখক সাইদুজ্জামান রওশন, আর একটি লেখা লেখক দন্তস্ব রওশন। তখন থেকে এই গল্পের শুরু। এটা কত বছর আগের কথা মনে আছে? অনেক বছর আগে, 30 পার হয়ে গেছে। আচ্ছা, 30 বছরের শতাধিকের মতো বই, এটা আসলে কিভাবে সম্ভব? এটা সম্ভব এই কারণে, কেউ যদি প্রতিদিন 1 পৃষ্ঠা করে লেখে তাহলে 30 দিনে 30 পৃষ্ঠা লেখা হয় আর কি। আমি যেটা বলতে চাচ্ছি, নিয়মিত লিখলে এটা সংখ্যা বেশি হওয়ার স্বাভাবিক। উত্তরটা মিলে গেছে আপনার সঙ্গে আমার। আমাকে অনেকে এরকম প্রশ্ন করে, আমি ওইটা বলি যে প্রতিদিন 1 পৃষ্ঠা লিখলেও বছর শেষে 365 পৃষ্ঠা লেখা হয়। কিন্তু আমার সঙ্গে একটা ফারাক আমি বলছি, সেই ফারাকটা হলো এরকমের যে
আপনার লেখালেখির কি বলবো, ঘরানাগুলো একেবারে কখনো কখনো উত্তর দক্ষিণ। যেমন বলি যে আপনার খুব ছোট ছোট কিছু বই আছে, আকারে ছোট বলতে চাচ্ছে, অনুকাব্যের, প্রেমের অনুকাব্য, কিছুটা সে বলবো দুই একটা প্রাপ্তবয়স্কদেরও মনে হয় বেশি বেশি আছে, অধিকাংশই। তো একদিকে আপনি প্রাপ্তবয়স্কদের জন্য অনুকাব্য লিখছেন, আবার ছোটদের জন্য মজার মজার বই লিখছেন, আকার ইকার এসব নিয়ে লিখছেন। এটা কিভাবে আপনি সামঞ্জস্যটা তৈরি করেন? আমার তো মনে হয় এটা একজন লেখকের জন্য কঠিন না। সে যখন ভাবে, তার অডিয়েন্স তো শুধু শিশু না, কিশোর না, সব বয়সী মানুষ, তার মাথার মধ্যে তো অনেক কিছু ঘুরপাক খেতে পারে, সে অনেক কিছু লিখতে পারে, এটা সম্ভব। আবার কেউ কেউ আছেন যে নির্দিষ্ট একটা দিকে তার দৃষ্টি, একটা দিকে চিন্তা, একটা দিকে ফোকাস, সে হয়তো ওইটাই ভাবেন, ওই বিষয়টার মধ্যেই সে সিরিয়াস। আবার কোনো কোনো লেখকের আছে যে সবগুলোর মধ্যেই সে একটু ঘোরাফেরা করে, বিচরণ নানা দিকে, এটা হলে সেটা সম্ভব না। আমার আসলে বোধহয় প্রশ্নটা আরেকটু আমি এলাবোরেট করতে চাই, যে এই যে একজন শিশুর জন্য লিখতে গেলে তো নিজের শিশু হয়ে যেতে হয়। তো এই আপনার এই শিশু হয়ে যাওয়ার প্রক্রিয়া, আবার শিশু থেকে বড় হওয়া, আপনি আবার প্রেমের উপন্যাসও লিখছেন, যেমন যারা ভালোবেসেছিল, আপনার এটা উপন্যাস আছে। না, একজন লেখক যখন লিখে, আপনি যেটা বললেন যে শিশু হয়ে যায়, যখন লিখেন তখন শিশু হয়ে গেল, কিন্তু সেই লেখার টেবিল থেকে আবার যখন উঠলেন, আবার বসলেন, সে যদি অন্য কিছু ভাবেন, যারা ভালোবেসেছিল সেটা হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। একজন লেখক তো কখনো শিশু, কখনো বৃদ্ধ, কখনো তরুণ। হ্যাঁ, তিনি যখন লিখেন, তরুণদের জন্য যখন লিখেন, তার বয়স যদি 80 হয়, তখন তো তিনি তরুণ। এটা আমরা বলি যে একজন 80 বছরের বয়সী লেখক, তিনি তরুণদের জন্য একদম তরুণদের মতো করে লিখেছেন। সেটা কিভাবে সম্ভব? সেই অর্থে আপনি হয়তো বলেছিলেন যে যখন একজন লেখক শিশুদের জন্য লিখেন, তখন তিনি শিশু হন। একজন লেখক যে কোনো বিষয় বয়সেই বিচরণ করতে পারেন। এইটা যদি সম্ভব হয়, তাহলে লেখাটাও সম্ভব। যেমন আমরা মধুসূদনের কথা শুনেছি যে একসঙ্গে 3টা পাণ্ডুলিপি নিয়ে কাজ করতেন, 3জন করণিক ছিলেন ওনার। তা আপনি কি এরকম একসঙ্গে একাধিক পাণ্ডুলিপি নিয়ে কাজ করেন, না একটা শেষ করে আরেকটা? না, আমি একটা শেষ করে আরেকটা করি আর কি। আর আপনার লেখার রুটিনটা কেমন? এই যে বললেন আপনি সময় ধরে লেখেন, এটা সকালে, বিকালে, রাতে? না, আমাদের দেশের লেখক যখনই সময় পান। হ্যাঁ, যখনই সময় পাই তখন লিখি, কিন্তু আমাদের দেশে হয়তো লেখকরা, আমার জানা মতে আর কি, খুব নিয়মিত লেখেন, নির্দিষ্ট সময়ে লেখেন, এইটা মনে হয় খুব কম, সংখ্যা কম। এইটার কারণ কি? এইটার কারণ হচ্ছে যে লেখকদের পেশাদারিত্ব ওইভাবে গড়ে ওঠেনি। লেখা থেকে অর্থ আসছে, আমাকে লিখতে হবে, এই লেখাটা থেকে আমার এই টাকাটা আসবে, আমি প্রফেশনালি লেখালেখিকে নিয়ে গেছি। এটা যদি সম্ভব হয়, যদি সম্ভব হতো, তাহলে কিন্তু ওই সিস্টেমটা দাঁড়াতো আর কি। যেহেতু ওই সিস্টেম নাই, আমাদের লেখকরা হচ্ছেন কিছুটা বাংলা একাডেমি 21-এর বইমেলা কেন্দ্রিক। যে বইমেলা আসছে, এই জানুয়ারি আসলো, ডিসেম্বর আসলো, এখন লিখতে হবে, পাণ্ডুলিপি শেষ করতে হবে, বই বের করতে হবে, এক ধরনের শৌখিন বিষয়টা আছে আর কি। আমাদের দেশের লেখক, বিশেষ করে শিশুদের জন্য যারা লিখেন, তারা খুব সিরিয়াসলি লেখেন, তাদের প্রফেশন হিসেবে ওই জায়গাটায় যেতে পেরেছেন, এটা কিন্তু নাই। সেই ক্ষেত্রে এই লেখালেখির চর্চাটার মধ্যে এক ধরনের বিষয় আছে যে যখন সময় পায় লেখে, নির্দিষ্ট ওই অর্থের সময় নাই। কিন্তু আমি মনে করি যদি সুনির্দিষ্ট সময় থাকে, একজন লেখক সকালে উঠছেন, 1 ঘন্টা লিখছেন, প্রতিদিন এটা হচ্ছে, বা সকালে লিখুক, রাতে লিখুক, যে কোনো সময়, সেটা যদি সম্ভব হয়, তাহলে লেখালেখির চর্চাটা একটু গভীর হয়, সিরিয়াস হয়, ভালো লেখা বেরোনো সম্ভব। আপনি তো পেশাগতভাবে সাংবাদিকতা করছেন,
সেইটাও তো এক অর্থে লেখাই, সংবাদ লেখা, হ্যাঁ। রিপোর্ট লেখা। তো সেইটার সঙ্গে আপনার এই যে নিয়মিত লেখালেখি, এটার কোনো মানে কি বলবো বাড়তি সুবিধা বা অসুবিধা আছে কিনা? অসুবিধা সুবিধা দুটোই আছে। সুবিধা হচ্ছে এরকম যে লেখালেখির সঙ্গে আছি, একটা জগতের সঙ্গে আছি, সেই জগতের সঙ্গে লেখকদের এক ধরনের একটা কানেকশন আছে। হ্যাঁ, তাদেরকে দেখা যায়, তাদের সঙ্গে ওঠা বসা করা যায়, সংযোগটা তৈরি হয়। সংযোগটা এটা গভীরভাবেই থাকে। আবার একটা হচ্ছে সেই কাজগুলো করতে গিয়ে ক্রিয়েটিভ লেখালেখি যেটা আর কি, সেটার একটা ব্যাঘাত হয়, এটা হচ্ছে অসুবিধা। আমি যদি একটা প্রশ্ন করি, আশা করি আপনি এটাকে ধরে নেবেন যে একটা বন্ধুত্বসুলভ প্রশ্ন, যে একজন দন্তস্ব রওশন শতাধিক বই লেখার পরে তিনি চাইলে হয়তো লেখক হিসেবে নিজেকে পেশাদার লেখক হিসেবে ঘোষণা দিতে পারেন, বা তার সেই সুযোগটা আছে পেশাদার হওয়ার। সেটা কি আসলে সম্ভব, বা আপনার একটু মনে হয়েছে যে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে শুধু লিখি? না, এটা ছেড়ে ছেড়ে অনেক কিছু ছেড়ে ছেড়ে দিয়ে আমি লিখি, এটা ঠিক আছে। কিন্তু অনেক কিছু ছেড়ে ছুড়ে দিয়ে শুধু লেখালেখি করে এটাকে পেশা করা, সেইটা একটা দুঃসাহসের ব্যাপার আছে আর কি। সেই দুঃসাহসটা আমার নাই। আপনারই যদি না থাকে তাহলে আর কার কথা বলবো আমাদের এখানে পেশাদারিত্বের। যাই হোক, আমরা অন্য আরেকটা প্রসঙ্গে যাই। আপনার সাম্প্রতিক এবং সাধারণত আমাদের দেশে, আপনিও একটু বলেছেন যে বই মেলা কেন্দ্রিক হয় আমাদের পাবলিকেশন, কিন্তু আমার জানা মতে মাসখানেক বোধহয় হয়নি আপনার দুটো নতুন বই এসছে কিন্ডার বুকস থেকে। এই হাতের কাছে আছে বুকসেরই। হ্যাঁ হ্যাঁ, এই দুটো হচ্ছে আকার আর একটা হচ্ছে একার। হ্যাঁ, আচ্ছা, এটা এই সময়ের মানে এইটা আমরা তো আশা করি যে বই ফেব্রুয়ারিতে আসবে বই। জি জি, এটা চলে আসছে সেপ্টেম্বরে। মানে আপনি দুটো স্বরবর্ণের নামকরণ দিয়ে দুটো বই। তো আশা করা ধরে নিচ্ছে যে এটা লেখাও আছে এখানে, বাংলা স্বরচিহ্ন সিরিজ। স্বরচিহ্ন, এইটার ধারণাটা আপনার কাছে কিভাবে এলো? এইটা মানে আপনার নিজের? এটার ধারণাটা এলো হচ্ছে আজহার ফরহাদ। আচ্ছা, হ্যাঁ, কিন্ডার বুকস। তিনি আমাকে একদিন বললেন কথা প্রসঙ্গে যে এই রকম করা যায় কিনা, যে আমাদের বইয়ের তো অনেক ধরনের চরিত্র থাকে, এই বইগুলো হবে এক একটা বই এক একটা চরিত্র। সেই বই ধরা যাক যে একটা বইয়ের চরিত্র হচ্ছে আকার, একটা হচ্ছে একার, একটা ইকার, হ্যাঁ, ইত্যাদি। এই চরিত্রগুলো নিয়ে লেখা যায় কিনা। তখন আজহারের সঙ্গে ফরহাদের সঙ্গে অনেক আলাপ হলো এবং আমি এটা সানন্দে গ্রহণ করলাম, যে আইডিয়াটা আমার ভালো লাগলো আর কি, যে এরকম একটা যদি হয় এবং সেটা বই যদি হয় তো খুব ভালো হতে পারে। আমাদের দেশে তো অলঙ্করণ যারা করেন, ছবি যারা আঁকেন, তাদের সংখ্যা কম এবং খুব যত্ন নিয়ে করেন, তাদের সংখ্যাও কম। ওই জায়গাটা আমি ভয় পেলাম যে এটা সম্ভব কিনা। সেটাও সম্ভব হয়ে গেল, দুটো বই বেরোলো। এটা আমি মনে করি যে পুরো ক্রেডিট আজহার ফরহাদকে দিতে হয়। না, অবশ্যই তাকে আমরা ক্রেডিট দিব, কিন্তু পাশাপাশি এই যে চিত্রশিল্পী রাজীব দত্ত, কি অপূর্ব ছবি, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর আপনি এই যে এরকম একটা আকারকে অকারকে, শুধু তো চরিত্র না, এটা নিয়ে তো গল্প তৈরি করতে হয়েছে আপনাকে, এবং আকারের গল্প, একারের গল্প। তার চেয়েও বড় কথা, আমি যতটুকু বুঝি যে শিশুদের জন্য লেখার একটা বড় সমস্যা হলো যে খুব সহজ ভাষায়, খুব সরল করে, খুব কমিউনিকেটিং ভাবে বলতে হয়। সেটা হয়তো আমরা অনেক সময় বলতে পারি না, লিখতে পারি না, এবং পরিধিটা খুব ছোট হয়, অর্থাৎ টেক্সট খুব কম হয়। তো এই এত কম টেক্সটের ভিতরে আপনি যে গল্প বয়ান করেছেন, আমার বিবেচনায় যে আপনি যতই বিনয় দেখানের ক্রেডিট আপনাকেও দিতে হয়। তো রওশন ভাই, আপনার সাম্প্রতিক কাজ তো আমরা জানলাম, তো আপনার আর কি কি কাজ এই মুহূর্তে আছে এই সিরিজটার বাইরেও?
আসছে এই সিরিজটা তো দুটো প্রকাশিত হলো, জি আর 3টে ফেব্রুয়ারির বইমেলার আগেই হয়তো, আচ্ছা যদি মেলা হয়, জি না হলেও আসবে, না হলেও আসবে। না হলে আসবে। আর এর মধ্যে একটা গল্পের বই এবং একটা ছোটদের অনুকাব্য, এটাও চলে এসছে, এটা মেলার আগে এসছে। আরও কয়েকটি বই নিয়ে আমার কাজ হচ্ছে, কিশোর উপন্যাস, 2টি কিশোর উপন্যাস, একটি অনুকাব্য বাচ্চাদের আর একটি অনুকাব্য বড়দের, আর একটি ছোটদের গল্পের বই। এই কয়েকটা কাজ আমার এই মুহূর্তে আমি করছি আর কি। একজন লেখক হিসেবে আপনার আমি বলবো যে টার্গেটটা কি, আপনি কি চান, আপনাকে মানুষ বা পাঠক কিভাবে দেখবে, আমাকে কিভাবে দেখবে যদি বলি ভবিষ্যৎ একটু বড় স্কেলে, এখন মানে এই বইটা করছি, এই বইটা করছি, কিন্তু এই সবগুলোর সাম আপ যখন হবে যে আমি আগামী 5 বছরে আরো এই কয়টা কাজ করব, থাকে না নিজের একটা স্বপ্ন পরিকল্পনা। বিষয়টা হচ্ছে এরকম যে আমার যারা পাঠক তাদের পড়ার পরিমাণ একটু বেশি হোক, যে বইগুলো আমার লেখা, হ্যাঁ, তাদের হাতে প্রচুর বই যাবে যে বইগুলো আমার লেখা, এবং তাদের সেটা ভালো লাগবে, এবং আমি সেগুলো সিরিয়াসলি লিখতে চাই এরকম যে যত্ন নিয়ে লিখতে চাই, মানে দায় সারা বিষয়টা যাতে না থাকে। অনেক সময় আমরা লিখি, আমি নিজেই তো লিখতাম যে বইমেলাকে ধরতে হবে, এনিহাও এটাকে প্রকাশ করতে হবে, যা লিখেছি সব ঠিক আছে, খুব ভালো আছে, এটার মধ্যে কোনো সংস্কারের দরকার নেই, এডিটিংয়ের দরকার নেই, প্রকাশ হয়ে যাচ্ছে আর কি। বিষয়টা ভবিষ্যতে যাতে আর সেটা না হয়, খুব সিরিয়াসলি লেখা এবং সেটা পাঠকদের কাছে যাওয়া এবং তাদের একটা সম্পদ হয়ে যায়। যখন বইটা লেখা হয়, প্রকাশিত হয়, তাদের যাতে সম্পদ হয়ে যায়, ঘরে ঘরে যায়, আমি সেটা চাই। খুব সুন্দর বললেন যে আপনার বইটি পাঠকের সম্পদ নিশ্চয়ই হয়ে উঠুক। হ্যাঁ, আর এমনিতে আপনার পছন্দের লেখক বা আপনার প্রিয় সাহিত্যিক এরকম পার্টিকুলার কিছু আছে, বা যখন যা? না, যখন যা ঠিক আছে, অনেক প্রিয় আর কি, কিন্তু পার্টিকুলার কোনো লেখক তাকেই আমি খুব পছন্দ করি, তার লেখাই আমার খুব ভালো লাগে, এইরকম এক সময় ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, কবিতার বলতে গেলে জীবনানন্দ দাশ, এরা ভালো, এখন আমার কাছে ভালো। কিন্তু আমি যদি বলি যে আলাদা করি যে এই লেখক আমার প্রিয়, সেই জায়গাটা ঘাটতি আছে, সেই জায়গাটা কেউ নাই। আচ্ছা, সুকুমার রায়? হ্যাঁ, সুকুমার রায় সবসময় ভালো, মানে আমি এটা একটু আপনার মুখ থেকে কেড়ে নিলাম, কারণ সুকুমার রায় সবসময় ভালো। সে তো আসলে এক অর্থে, বিশেষ করে পদ্য যারা লিখে, ছড়া যারা লিখে, তাদের তো সেখানে থাকাই উচিত, যাওয়াই উচিত, ওখানে একটু ঘুরে আসা উচিত আর কি। আমরা ঘুরে আসি, কারণ আপনি 2 বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, মানিক, বিভূতি, তারাশঙ্করও আছেন, আমি ধারণা করছি যে তিনিও আপনার পছন্দের তালিকা, আবার জীবনানন্দ দাশ। আপনার যে লেখালেখির গড়ন, সেটার সঙ্গে অনেক বেশি সুকুমার রায়কে হয়তো কানেক্ট করা যায়, বা আপনি যে ছড়া লিখেন বা কানেক্ট করা যায়, কিন্তু আপনি কানেক্ট করতে পারেন, আমি হয়তো কানেক্ট করতে পারি না। আচ্ছা, সেটা একটু বলেন না শুনি। মানে কানেক্ট করতে পারি না মানে কি, যে কিছুটা সামঞ্জস্য বা কোথাও কোথাও এক ধরনের মিল আছে, সেই জায়গাটা তো বলতে চাচ্ছেন। কিন্তু আমি মনে করি যে দুজনই ছড়াকার, দুজনই শিশু সাহিত্যিক। না, শিশু সাহিত্যিক মানে শিশু সাহিত্যিক না, শিশুদের জন্য, শিশুদের জন্য। আর শিশু সাহিত্যিক বলতে গেলে তো অনেকে আবার মনে করে যে এটা শিশু সাহিত্যিক মানে হচ্ছে গুরুত্বহীন, শিশু সাহিত্য গুরুত্বহীন। কিন্তু আমি মনে করি যে আলাদা আর কি, কিন্তু তার মতো যদি ভালো লিখতে পারতাম, আমি তো প্রাউড ফিল করতাম আর কি।
সুকুমার রায়। আচ্ছা, আপনি যে কানেক্ট করছেন না সেটাও আপনার একটা বিনয়। আমি বলবো যে তার মতো ভালো লেখা আসলে, তার মতো বলে তো কিছু নেই, আপনি আপনার মতো লিখবেন, উনি ওনার নিশ্চয়ই, মতো নিশ্চয়ই, লিখবে, নিশ্চয়ই। কিন্তু আমরা একটা ঘরানা হুম, সাহিত্য হুম, একটা হুম, থাকেই, পরম্পরা একটা থাকেই। আমি আসলে আমার মনে হচ্ছে আপনি খুব মৃত বা মানুষ, তারপর আমি একটু দীর্ঘই শুনতে চাবো আপনার কাছ হুম, থেকে, হুম, যেহেতু সুযোগ পেয়েছি, আপনাকে হুম, পেয়েছি। সেটা এই যে আপনি একটু ইঙ্গিত দিলেন যে শিশু সাহিত্যিককে অনেকে শিশু মানে সাহিত্যের মূল ঘরানায় বা খুব সিরিয়াসলি নেয় না, তো এটা কেন? এটা কি শুধু বাংলাদেশেই না, এটা বিশ্ব সাহিত্যেও এরকমই ঘটে? বিশ্ব সাহিত্যের বিষয়টা ওই অর্থে আমি জানি না, কিন্তু বিশ্ব সাহিত্যের উল্লেখযোগ্য যে শিশু সাহিত্য, সেগুলো তো সারা বিশ্বেই মানে খ্যাত, জি। হ্যাঁ, সারা দেশেই বিখ্যাত। কিন্তু আমাদের দেশে ওইরকম কোনো সাহিত্য নাই সারা দেশের মানুষের চিনে, এরকম কিন্তু নাই আর কি। সারা বিশ্বের ওই ধরনের, আপনি যদি 10 জন 5 জন শিশু সাহিত্যের কথা আপনি উল্লেখ করেন, তাহলে দেখা যাবে যে খুবই গুরুত্বপূর্ণ, তারা, তাদের লেখা ছোট বড় সবাই পড়ে। গত বছর আমি মেলায় গেলাম, আমার বন্ধুর সাথে দেখা, আমাকে বললেন যে কি বই বেরিয়েছে, আমি বললাম যে বাচ্চাদের বই বেরিয়েছে। আমি বললো যে তাহলে আর হলো না। আমি কেন, কি হলো না? না আমার কেনার তো দরকার পড়ে না। তাহলে আমার একটু মনটা খারাপ হলো যে এইটা একটা ঘটনা আর কি। আর নর্মালি আমার অভিজ্ঞতায় যা বলে, ওই শিশু সাহিত্য রচনা করে আর কি বাচ্চাদের জন্য লিখে। আমার বাচ্চাদের জন্য লেখা হচ্ছে খুব সহজ আর কি, টেবিলে বসলাম, লিখলাম, কাগজে লিখলাম, কলমে লিখলাম, ল্যাপটপে লিখলাম, লেখা হয়ে গেল, ছাপা হয়ে গেল, শেষ। কিন্তু ওটা যে খুবই গুরুত্বপূর্ণ অনেক দিক থেকে। একটা হচ্ছে যে শিশু সাহিত্য লেখা মানে হচ্ছে না জেনে, না পড়াশোনা করে, শিশু মনস্তত্ত্ব না বুঝে লেখা, এটা সম্ভব না, খুবই কঠিন। এক। দুই হচ্ছে বাচ্চাদের বই আপনি যে কোনো জিনিস ওদের হাতে তুলে দেওয়া উচিত না, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা গুরুত্বপূর্ণ, এটা 3 নাম্বার গুরুত্বপূর্ণ, যে ওরা তো পাঠক হবে মানে আজীবনের পাঠক হবে, বড়দের সাহিত্য পড়বে, বড়দের জন্য লেখা বই পড়বে, কিন্তু ওর ভিত্ত তৈরি হবে ছোটদের বই পড়ে। সেখানে যদি খুব ভালো জিনিস না পড়ে, ভালো লেখা যদি না পড়ে, ওর মানসিক গঠন, ওর চিন্তার ধরন, ও চিন্তা করার শক্তি, ওর মেধা, বুদ্ধি, ওর মানে আইকিউ বলি, তারপরে সংস্কৃত মনা হয়ে ওঠা, সবকিছু মিলে একটা বই, অনেকগুলো বই একটা শিশুকে তৈরি করে একটা বড় মানুষ হয়ে ওঠার সে এনভায়রনমেন্টটা দেয় লেখকরা, মানে ছোটদের বই। সেইখানে হচ্ছে আমাদের দেশের শিশু সাহিত্য গুরুত্বপূর্ণ নয়, শিশু সাহিত্যিক গুরুত্বপূর্ণ নয়, এটা আমার দেখা আর কি, আমার মনে হয়। কিন্তু উল্টো হওয়া উচিত, এটা আরো অনেক গুরুত্ব পাওয়া উচিত। এটার কারণ সম্পর্কে আপনি কখনো ভেবেছেন? এইটা একটা সময় দেখা যেত যে শিশুদের বই মানে হচ্ছে অনেক কালারফুল হওয়া উচিত, এক। দুই হচ্ছে আমাদের শিল্পীরা যারা ছবি আঁকে বা যারা প্রকাশনা জগতে আছে, একটা শিশুদের বই প্রকাশ করতে তো অনেক খরচ, হ্যাঁ, অনেক খরচ। তারপরে আমাদের তো কত সম্ভবত সরকারিভাবেই প্রাইমারি স্কুল ক্লাস 5 পর্যন্ত সম্ভবত 65,000, আমি যদি ভুল না করি, 65,000 স্কুলে ছেলেমেয়েরা পড়ে। তার মানে কি কত লক্ষ বাচ্চারা পড়ে। কিন্তু একটা বই বাংলাদেশের শিশুদের জন্য বেরোলে সেটা কটা বিক্রি হয়? 100 বই বিক্রি হয়, 150 বই বিক্রি হয়, হয়তো কোটি পাঠক। তার মানে তাদের কাছে যায় না, তারা জানে না, তারা পড়ার সুযোগ পায় না। এই সেক্টরে যারা প্রকাশনা জগতে আছে তারাও কিন্তু একটা সময় এগুলো খুবই গুরুত্ব ওই অর্থে দিত না। কিন্তু ইদানিং বেশ কয়েক বছর ধরে সেটা বইয়ের পেছনে দেখা যায় যে এই যে পেছনে বা এটা বয়সের কথা লেখা থাকে, হ্যাঁ, এটা যেমন 4+, হ্যাঁ, এই যে
মানে 4 বছর বা তার ঊর্ধ্বে 4 বয়সে বছর বইটা এই যে এই প্র্যাকটিসটা, এই চর্চাটা, এটা কিন্তু খুব দীর্ঘদিনের চর্চা না আর কি। তার মানে বাবা মা জানছে, বুঝছে যে এই বইটা আমার বাচ্চার বয়স 5, 4, 3, তাহলে এই বইটা কেনা যায়। এটা কিন্তু প্র্যাকটিস শুরু হয়েছে, কিন্তু উন্নত দেশগুলোতে কিন্তু এটা বহু আগে শুরু হয়েছে, প্রচুর। আমাদের কিন্তু বাচ্চাদের বই নাই, বাচ্চাদের খুব ভালো লেখক নাই, বাচ্চাদের বই হাতে নেওয়ার মতো আকর্ষণীয় বই নাই। সেই জন্য আমাদের দেশে আমি মনে করি যে পাঠক সংখ্যা কম, বই বিমুখ একটা জাতি। তার কারণ অবহেলিত শিশু সাহিত্যিক, অবহেলিত শিশু সাহিত্য, এবং বিশেষ করে অবহেলিত হচ্ছে ছোট পাঠক। আচ্ছা, এখানে একটা আমার কাছে ধাঁধার মতোই মনে হয়, বা জানি না এটা আপনি কিভাবে ব্যাখ্যা, মানে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, যে ধরুন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বা হ্যারি পটার, সেটাও বাংলাদেশে অনুবাদই হোক বা মূল ইংরেজিতেই হোক, দেখা যাচ্ছে যে হাজার হাজার কপি বিক্রি হচ্ছে। হ্যারি পটার তো 7টা সিরিজ সম্ভবত লাখের উপরে বিক্রি হয়েছে এই দেশেই। তার মানে সেটা তো এই দেশের পাঠকই কিনছে। হ্যারি পটার একটু এখন কমেছে, অন্য কিছু বিক্রি হয়। আচ্ছা, হ্যাঁ, উইম্পিকেট বিক্রি হয়, মাঙ্গার বিক্রি হয়, অনেক কিছু বিক্রি হয়। তাহলে কি এই পাঠক নেই কথাটা তো, বা ক্রেতা নেই, শিশুদের বই তো বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের কিছু কিছু বই হয়তো 100 কপি 200 কপি বিক্রি হচ্ছে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে একটা হ্যারি পটার হোক, একটা মাঙ্গার কথা আপনি বলছেন, এই বিষয়টা খুব ভালো মার্কেটিং পলিসির কোথাও এটা ঠিক আছে, যে আমাদের কিন্তু বাংলা ভাষার বই, বাংলা সাহিত্যের বই বিক্রি কমেছে, কিন্তু একই সঙ্গে আবার আরেক দিকে ইংরেজি বইয়ের পাঠক বেড়েছে। তারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী হোক অথবা না হোক, বিশেষ করে যারা ইংরেজি পড়ে, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস, তারা কিন্তু মূলত বই কিনে ইংরেজি বই, কিন্তু তাদের সংখ্যা কিন্তু কম না। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, আমি এক অভিভাবককে প্রশ্ন করলাম যে আপনি বইমেলায় এসেছেন, বাচ্চাদের জন্য কি বই কিনবেন? বাংলা সাহিত্যের বই, বাংলা ভাষার বই। তিনি চিরায়ত সাহিত্যের নাম কিছু বলতে পারলেন, বইয়ের নাম বলতে পারলেন, লেখকদের নাম বলতেন, কিন্তু উপেন্দ্র কিশোর রায়, অবন ঠাকুর, কিন্তু সেগুলি কতদিন। কিন্তু এই সময়ে, যে এই সময় মানে কি, এই সময়টাকে ধরতে পারে, মেজাজটাকে ধরতে পারে, শিশুর মেজাজটাকে ধরতে পারে, শিশুর ইচ্ছেটাকে, তার আগ্রহটাকে ধরতে পারে, এইরকম বই কোথায়? আমার মনে হয়েছে যে সেই ক্ষেত্রে যে বাংলা ভাষায় সেই ধরনের বইগুলো খুব কম। যে বইগুলো বাংলা ভাষার, বাংলা সাহিত্যের বই পাঠকদের আকৃষ্ট করতে পারবে, একদম নাই। হুমায়ুন আহমেদ যেভাবে আকৃষ্ট করতেন বা এখনো করেন তরুণ তরুণীদের বিশেষ করে, সেই রকম কিন্তু একদম শিশুদের বই, বাচ্চাদের বই কোনো লেখক আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না। এইরকম লেখক নাই যে বাচ্চারা কোনো বইয়ের দোকানে গিয়ে বা কোনো মেলায় গিয়ে তার বই খুঁজছে। আচ্ছা, তার বই খুঁজছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে বাংলা ভাষায় গল্প হোক, উপন্যাস হোক, বিশেষ করে বাচ্চাদের কোনো ক্যারেক্টারও দাঁড়ায়নি, যে সেরকম ওই ক্যারেক্টারের জন্যে, ওই হিমুর জন্যে, হ্যারি পটারের জন্যে এরকম যেমন আছে, কিন্তু বাংলা সাহিত্যে ওই জায়গাটা কিন্তু খুবই খালি। কমিক্সে যেমন নন্টে ফন্টে দাঁড়িয়েছিল, বাটুল। আমি মনে করি যে একটা ঘাটতি আছে ইংরেজি বইতে, যে ঘাটতিতে নাই। ইংরেজি বই তো সারা পৃথিবীর, সারা পৃথিবী থেকে আমরা গ্রহণ করছি, আর আমরা যখন পাঠক হিসেবে গ্রহণ করছি, শুধুমাত্র বাংলা ভাষাকে, বাংলাদেশের সাহিত্য হয়তো গ্রহণ করছি মূলত। তো আশা করি যে আপনিও একটা ইঙ্গিত দিলেন যে এই চিত্রটা হয়তো বদল হবে। নিশ্চয়ই বদল হবে, বদল আমরা চাই। দুটো আশার দিক আমার কাছে মনে হয়। একটা হচ্ছে যে
আমরা যতই বুড়ো হই, প্রত্যেক বয়স্ক মানুষের ভিতরেও একটা শিশু বাস করে, এবং আমরা নিজেরা সাধারণত ঘুমিয়ে আছে শিশুর পিতা। জি, ঘুমিয়ে আছে শিশুর পিতা। তো আমরা এই যে বাচ্চাদের বইটা যে কেনা হয়, টাকাটা তো আর ওই বাচ্চাটা দেয় না, অভিভাবক দেয়। তার মানে এবং সাধারণত দেখা যায় যিনি টাকা দেন সিদ্ধান্ত তার। কাজেই বদলটা যদি উপর থেকে আসে, আমি ক্যারেক্টারের কথা বললাম, ধরা যাক যে কোনো অভিভাবক বইয়ের দোকানে ঢুকেছেন, হ্যাঁ, বাচ্চারা দেখছে বই, তারপরে বাবা মাই পছন্দ করলেন যে এই বইটা, এবং বাচ্চাও পছন্দ করে ওই বইটা। কিন্তু যখন ওই লেখকের কোনো বই, কোনো চরিত্র দাঁড়াবে খুব ভালো চরিত্র, বাচ্চাদের কাছে আকর্ষণীয়, তখন কিন্তু বাবা মায়ের দিকে তাকাবে না, তখন বলছে এই বইটা কিনবো, এই বইটা কিনবো। ওই জায়গাতে একটা ঘাটতি আছে। আর মূলত আমাদের ছোটদের বই, বাচ্চাদের বই বাবা মায়ের পছন্দ করেন মূলত। জি জি, তারাই পছন্দ, টাকাটা তারাই দেন। কাছাকাছি এই যে পাঠক তৈরির ক্ষেত্রে বইয়ের বিক্রির দিক থেকে ওই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের বাবা মারা কি পড়ে? বাবা মারা কি মেলায় যায়, বইয়ের দোকানে যায়? বাবা মারা কি বই কিনতে চায়? শুধু বইয়ের দোকানে যেতে হবে? বাবা মারা কি বই কিনে এনে বাচ্চাদের হাতে দেয়? এটা খুবই সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিশু কিশোর সাহিত্য নিয়ে কথা বলছি। আপনি আমাদের শিশু সাহিত্যের, কিশোর সাহিত্যের একজন অগ্রজল লেখক। তো বলতে গেলে ব্যক্তিগতভাবেও আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে রকিব হাসান, যার ৩ গোয়েন্দা পড়ে আমাদের শৈশব কৈশোর কেটেছে, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। এই যে আপনি বলছিলেন বিভিন্ন চরিত্রের কথা, যে ৩ গোয়েন্দা একটা চরিত্র, যদিও বিদেশি গল্পের ছায়া অবলম্বনে। তা আমরা আপনার কাছ থেকে এই রাকিব হাসান শিশু সাহিত্যের এই জন্য তোমার একটা দিক, গোয়েন্দা গল্প, সেই প্রসঙ্গে বা আপনার কোনো স্মৃতিচারণও যদি থাকে দয়া করে যদি আমাদের বলতেন। রকিব হাসানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এটা একটা আসলে ৩ গোয়েন্দা অসাধারণ। তার লেখার স্টাইল, এবং পাঠকরা একসময় কেন এখনো পড়ে, মানে পাগলের মতো তার বই কিনতেন, বই পড়তেন। তার যে অজস্র লেখা, অজস্র পাঠক তাকে স্মরণীয় করে রাখবেন। এটা আমি মনে করি যে বিদেশি গল্পের লেখার ছায়া অবলম্বনে লেখা, কিন্তু তিনি যা দাঁড় করিয়েছেন, তৈরি করেছেন, এর কোনো তুলনা হয় না। আত্মীকরণ করে ফেলেছেন, আত্মীকরণ করেছেন। তখন আর মনে হয় না এটা কোথাকার জিনিস, তখন মনে হয়েছে যে ৩ গোয়েন্দার জিনিস, রকিব হাসানের জিনিস। অসাধারণ তৈরি, অসাধারণ সৃষ্টি। আমার মনে হয় জাতি, এই জেনারেশন যারা তার বই পড়ে বড় হয়েছেন, তারা তাকে মনে রাখবে, মনে রাখতেই হবে। তাকে আমরা ভুলব না। আপনার বইগুলো পাঠকের সম্পদ হয়ে উঠুক, এরকম প্রত্যাশা করে আজকে আমরা শেষ করতে চাচ্ছি, কারণ সময়ের স্বল্পতা আছেই। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রোশন ভাই। এবং শুধু দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বেঙ্গল বুকস প্রেজেন্টস TBS লিকটক আজকে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।